প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শ্রমবাজারের বাকি অংশ নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনা শেষে যে বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে তা হচ্ছে বাংলাদেশে স্বল্প মজুরি হারের কারণসমূহ, শ্রমের দক্ষতা নির্ধারণের বিভিন্ন উপাদান এবং শ্রমের যোগান, শ্রমের চাহিদা, সর্বশেষে শ্রমিক সংঘ সম্পর্কে। এবারে আমরা আসি বাংলাদেশের স্বল্প মজুরি হারের কারণসমূহ সম্পর্কে। বাংলাদেশ বিশ্বের দরিদ্রতম দেশগুলির একটি, তাই উন্নত দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি হার খুবই কম। এখন বাংলাদেশের শ্রমিকদের স্বল্প মজুরির যে সমস্ত কারণ হয়েছে সেগুলো হচ্ছে প্রথমত জনসংখ্যা বৃদ্ধি। আমরা জানি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার খুবই বেশি। ৭১ সাল অপেক্ষা বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে কর্মসংস্থান বৃদ্ধি পায়নি, ফলে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এবং শ্রমিকদের মজুরি হার হ্রাস পেয়েছে। এরপর হচ্ছে উন্নয়নের গতি মন্থর। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিটা খুবই ধীর গতি বা মন্থর। 1960-এর দশকে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও বাংলাদেশের অবস্থান প্রায় একই সারির ছিল, কিন্তু বর্তমানে এসব দেশের উন্নয়নের দৌড়ে বাংলাদেশ বহু পিছনে রয়েছে। এরপর হচ্ছে শ্রমের সহজলভ্যতা। বাংলাদেশ একটি জনবহুল দেশ। শ্রমের সহজলভ্যতাই এদেশে স্বল্প মজুরি হারের অন্যতম প্রধান কারণ। কর্মসংস্থানের অভাব। জনবহুল এদেশের শ্রমের অসীম যোগান বিদ্যমান, অর্থাৎ আমাদের দেশে প্রচুর পরিমাণ শ্রমিক রয়েছে। কৃষি ও শিল্প উভয় খাতে অনুন্নত। এ কারণে বাংলাদেশের শ্রমিকদের মজুরি হার স্বল্প, ফলে কর্মসংস্থানের অভাব পরিলক্ষিত। এবার আসছে ছদ্মবেশী ও সাময়িক বেকারত্ব বিদ্যমান। এদেশে কৃষিতে ছদ্মবেশী ও সাময়িক বেকারত্ব বিদ্যমান থাকায় তারা সঠিক মজুরি পায় না। কৃষি শ্রমিকরা স্বল্প মজুরিতে কাজ করতে বাধ্য হয়। শিক্ষার অভাব। বাংলাদেশের বেশিরভাগ শ্রমিক অশিক্ষিত। উপযুক্ত প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। দক্ষতা। বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা পৃথিবীর অন্যান্য দেশের শ্রমিকদের দক্ষতা অপেক্ষা খুবই নিম্নমানের, তাই এদেশের শ্রমিকদের মজুরি খুবই কম। শারীরিক দুর্বলতা। বাংলাদেশের শ্রমিকরা পৃথিবীর অন্যান্য দেশের শ্রমিক অপেক্ষা শারীরিকভাবে দুর্বল। অস্বাস্থ্যকর বাসস্থান, তাদের বসবাস, সুচিকিৎসার অভাব, পুষ্টিহীনতার কারণে তাদের উৎপাদিকের শক্তি কম, ফলে তাদের মজুরিও কম হয়। সামাজিক পরিবেশ। বাংলাদেশের প্রতিকূল সামাজিক পরিবেশ, যথা বর্ণপ্রথা, পর্দা প্রথা, বাল্যবিবাহ, বহু বিবাহ ইত্যাদি বিদ্যমান থাকায় তাদের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, ফলে মজুরি হারও কম হয়। এরপর হচ্ছে নিয়োগ পদ্ধতি। এদেশে প্রায় শ্রমিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়। নিয়োগ পদ্ধতি ত্রুটিপূর্ণ হওয়ায় তারা সঠিক মজুরির দাবিও আদায় করতে পারে না। প্রাকৃতিক দুর্যোগ। এদেশে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীর ভাঙন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে বহু লোক গৃহহারা। বাঁচার জন্য জীবিকার সন্ধানে তারা শহরে এসে স্বল্প বা নামমাত্র মজুরিতেও কাজ করতে বাধ্য হয়। শিশু ও নারী শ্রমিকের আধিক্য বা বেশি। বাংলাদেশের মোট শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ হলো শিশু এবং নারী, যারা পিতা ও স্বামীর আয়ের পরিপূরক হিসেবে কাজ করে। এক্ষেত্রে কম মজুরিতে কাজ করতে তাদের কোনো অসুবিধাই হয় না। আবার পুরুষের সাথে পাল্লা দিয়ে নারী শ্রমিকরা সব ধরনের কাজ করতে পারে না। অনেকে নারী শ্রমিক নিয়োগ করতে চায় না। সমাজে নারীদের অবস্থান অত্যন্ত নাজুক হয়, তারা স্বল্প মজুরি কাজ করতে আগ্রহী থাকে। ত্রুটিপূর্ণ মজুরি কাঠামো। এদেশে রাষ্ট্রায়ত্ত কলকারখানায় মজুরি হার নির্ধারণে কিছু নিয়মকানুন বিদ্যমান থাকলেও বেসরকারি কলকারখানায় তা অনুপস্থিত, ফলে শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। শ্রমিক শোষণ। বাংলাদেশের মালিকগণ মুনাফা অর্জনে খুবই আগ্রহী। তারা শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি ভ্রুক্ষেপ না করে যে কোনো উপায়ে অধিক মুনাফা লাভ করতে উদ্যোগী হয়। এজন্য তারা শ্রমিক শোষণের মাধ্যমে মুনাফা বাড়ানোকে সহজ মনে করে। শ্রমিক সংঘ। বাংলাদেশের শ্রমিকদের স্বার্থে শক্তিশালী শ্রমিক সংঘের অভাব রয়েছে, ফলে তাদের পক্ষে মালিকদের সঙ্গে দরকারী করে ন্যায্য মজুরি আদায় করা সম্ভব হয় না। ভারসাম্য মজুরি হারের অনুপস্থিতি। বাংলাদেশের শ্রমিকের চাহিদা অপেক্ষা যোগানের পরিমাণ অধিক, ফলে শ্রমিকদের মজুরি হার স্বল্প হয়। বিষয়টি নিম্নে আলোচনা করা হলো।
আমরা জানি যে চাহিদা এবং যোগানের মাধ্যমে বা দরকার শস্যের মাধ্যমে কিন্তু একটু ভারসাম্য দাম বা পরিমাণ নির্ধারিত হয়। শ্রমিকের বা শ্রমের যোগানের ক্ষেত্রে সে বিষয়টি লক্ষণীয়। যখন দেখা যায় যে শ্রমিকের অফুরন্ত যোগান অথচ চাহিদা কম, আবার দেখা যায় যে বা এই অবস্থায় যদি ভারসাম্য পৌঁছাতে চায় তখন দেখা যায় মজুরির হ্রাস পেয়ে শূন্য হলেও বাংলাদেশ শ্রমবাজারে একটা নির্দিষ্ট পরিমাণ বেকারত্ব থাকে। তাই শ্রমিক সংখ্যার কারণে এরূপ মজুরির হ্রাস সম্ভবপর হয় না। এরপর হচ্ছে স্বল্প উৎপাদন ও প্রবৃদ্ধি। বাংলাদেশে উৎপাদন ও প্রবৃদ্ধির হার স্বল্প, কারণ শিল্প কারখানায় এখনও পুরাতন যন্ত্রপাতি ব্যবহার করা হয়, ফলে শিল্প প্রতিষ্ঠানসমূহ অর্থনীতির দিক থেকে বিশেষ শক্তিশালী নয়। এবারে আসি শ্রমের দক্ষতা সম্পর্কে। শ্রমের দক্ষতা বলতে শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে বোঝায়। কমপক্ষে দ্রব্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিকের অধিক উৎপাদন করার ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলা হয়। এখন শ্রমের এই দক্ষতা বলতে শ্রমিকের সাধারণত যে বিষয়গুলো লক্ষণীয়, যে কাজের অবস্থা, উৎপাদনের পরিমাণ, উৎপাদনের গুণগত মান। এরপর হচ্ছে শ্রমের দক্ষতার বা দক্ষতা নির্ধারক বিষয়সমূহ। শ্রমের দক্ষতা নিম্নত বিষয়গুলোর উপর নির্ভর করে, যথা কাজ করার ক্ষমতা বা কাজ করার ইচ্ছা, সংগঠনের নৈপুণ্য, কারখানার অবস্থা, যন্ত্রপাতির প্রকৃতি ও উৎপাদন প্রণালী এবং সামাজিক নিরাপত্তা। এবার আসি কাজ করার ক্ষমতা। শ্রমিকের কাজ করার ক্ষমতা অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল, যেমন শারীরিক যোগ্যতা। যে শ্রমিকের শারীরিক যোগ্যতা উত্তম বা ভালো, তার কাজ করার ক্ষমতা বেশি। অন্যদিকে যার শারীরিক যোগ্যতা ভালো না, তার কাজ করার ক্ষমতাও কম। এবার হচ্ছে জীবনযাত্রার মান। যেসব শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত, সেসব শ্রমিকের কাজ করার ক্ষমতাও বেশি। যেমন কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়ার শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত, তাই সেসব দেশের শ্রমিকের কাজ করার ক্ষমতাও বেশি। অন্যদিকে বাংলাদেশ সহ গরিব দেশগুলোর শ্রমিকের জীবনযাত্রার মান নিম্ন, তাই এসব দেশের শ্রমিকদের কাজ করার ক্ষমতাও কম। হচ্ছে জলবায়ু। শীত প্রধান দেশের শ্রমিকদের দীর্ঘ সময়ের পরিশ্রমের ফলে শরীর ক্লান্ত হয় না, কিন্তু গ্রীষ্মপ্রধান দেশে অল্পক্ষণ পরিশ্রমে শ্রমিক ক্লান্ত হয়ে যায়। তাই বলা যায় জলবায়ুর উপরে শ্রমিকের কাজ করার ক্ষমতা অনেকটাই নির্ভরশীল। জাতিগত গুণ। পৃথিবীতে অনেক জাতি রয়েছে যারা বংশানুক্রমে সুষম ও সবল দেহের অধিকারী, সুতরাং জাতিগত গুণের উপরও কাজ করার ক্ষমতা অনেকটাই নির্ভর করে। নৈতিক যোগ্যতা। শ্রমিকের নৈতিক যোগ্যতা যেমন বিশ্বস্ততা, সততা, কর্তব্যপরায়ণতা, এসব গুণাবলীর উপর কাজ করার ক্ষমতা নির্ভর করে। শিক্ষা ও প্রশিক্ষণ। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের দ্বারা শ্রমিকের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে, দক্ষতা বৃদ্ধি পায়। এবং হচ্ছে বুদ্ধিগত যোগ্যতা। শ্রমিকের বুদ্ধিগত যোগ্যতার উপরও শ্রমিকের কাজ করার ক্ষমতা নির্ভরশীল। যেসব শ্রমিকের উপস্থিত বুদ্ধি, উদ্ভাবনী ক্ষমতা অধিক, তারা কর্মস্থলে সাফল্য লাভ করে। এরপর হচ্ছে আমার কাজ করার ইচ্ছা। কাজ করার ইচ্ছার ভিতরে যে বিষয়টা আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে যে শ্রমের বিশেষায়ন। যে শ্রমিক যে কাজ দক্ষ বা যে কাজে দক্ষ, তাকে সেই কাজে নিয়োগ করলে তার কর্মদক্ষতা বাড়ে এবং কাজের পরিমাণ, উৎপাদিত দ্রব্যের মান বাড়ে। এ ধরনের কাজ নিয়োগ পেতে শ্রমিক অনেকটা আগ্রহী হন। এরপর হচ্ছে কারখানার পরিবেশ। কারখানার পরিবেশ যদি মনোরম, স্বাস্থ্যকর হয়, শ্রমিক কাজ করে আনন্দ পায়, কিন্তু নোংরা পরিবেশ শ্রমিকের কর্মস্পৃহা হ্রাস করে। কাজের শর্ত। কাজের মজুরি, পদোন্নতির সম্ভাবনা, কাজের স্থায়িত্ব, উত্তম কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা, চিকিৎসা, নিরাপত্তা, বীমা ইত্যাদি শ্রমিকদের ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করে। নিরাপত্তামূলক ব্যবস্থা। অনেক সময় শ্রমিক কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন, এতে তার জীবন ও সম্পদ হুমকির সম্মুখীন হতে পারে। যেমন বাংলাদেশে গার্মেন্টস কারখানার সংঘটিত দুর্ঘটনা, বিমানের রেল নৌ চালক, বিদ্যুৎ চুল্লির নিকটে কর্মরত শ্রমিক ইত্যাদি। এ ধরনের শ্রমিকদের ও তাদের পরিবারের জন্য বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করলে তাদের কাজ করার ইচ্ছা অনেকটা বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে সংগঠনের নৈপুণ্য। সংগঠন নৈপুণ্য ভিতরে যে জিনিসগুলো আমরা লক্ষ্য করব, সেখানে দেখা যায় যে শ্রমিকের দক্ষতা অনেকটা সংগঠন নৈপুণ্যের উপরও নির্ভর করে। যে সংগঠনে সুদক্ষ সংগঠক রয়েছে, সে সময় মতো প্রয়োজনীয় কাঁচামাল এবং যন্ত্রপাতির যোগান, উপকরণের সুসমন্বয়, শ্রমের বিশেষায়নের মাধ্যমে শ্রমিকদের মাঝে কাজের সুপরিবেশ তৈরি করতে সক্ষম হয়। এরূপ দক্ষ সংগঠকের অধীনে যে কোনো শ্রমিক নিয়োগ লাভ করে তাদের দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত হয়। এরপর হচ্ছে কারখানার অবস্থা। কারখানার অবস্থা বলতে সাধারণত কারখানার অভ্যন্তরে পর্যাপ্ত আলো বাতাস, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ প্রভৃতি বিষয়কে বোঝানো হয়, যার
যার উপর বর্তমানে শ্রমিকদের স্বাচ্ছন্দ্য অনেকটা নির্ভর করে। এরপর হচ্ছে যন্ত্রপাতির প্রকৃতি ও উৎপাদন প্রণালী। উৎপাদন কাজে আধুনিক ও উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করলে শ্রমিকের দক্ষতা ও কাজে উৎসাহ বৃদ্ধি পায়। সামাজিক নিরাপত্তা। পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শ্রমিকের দক্ষতা বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করে, কারণ শ্রমিকের অসুস্থতা, দুর্ঘটনা, বেকারত্ব ও বার্ধক্য প্রভৃতি ক্ষেত্রে সামাজিকভাবে আর্থিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে শ্রমিকেরা দায়িত্ব কর্তব্যে কোনো ফাঁকি না দিয়ে নিষ্ঠার সাথে কাজ করে। এখন হচ্ছে আমাদের শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতা বলতে আমরা জানি সাধারণত শ্রমিকের কর্মসংস্থান, কর্মস্তর, পেশা বা স্থানের পরিবর্তনশীলতাকে বোঝায়। একজন শ্রমিক যেমন একাধিক কাজ করতে পারে, তেমনি সে সুবিধা মতো এক কাজ থেকে অন্য কাজে যেতেও পারে। অর্থাৎ তাই বলা যায় শ্রমিকের নিজস্ব প্রয়োজনে তাদের স্থান, শিল্প ও পেশাগত স্তর পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে। উৎপাদনের বিভিন্ন উপকরণের মধ্যে শ্রমের গতিশীলতা সবচেয়ে বেশি। শ্রমের গতিশীলতাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো ভৌগোলিক গতিশীলতা, পেশাগত গতিশীলতা, শিল্পগত গতিশীলতা এবং স্তরগত গতিশীলতা। এবারে আসি ভৌগোলিক গতিশীলতা সম্পর্কে। শ্রমিক যদি তার পেশা বা শিল্পে পরিবর্তন না করে শুধুমাত্র স্থান পরিবর্তন করে তবে তাকে ভৌগোলিক গতিশীলতা বলে। যেমন দিনাজপুরের বা বরিশালের রিক্সাওয়ালা ফেনীতে গিয়ে রিক্সা চালাচ্ছে। এর গতিশীলতা হচ্ছে আবার 2 প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা আর একটা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। দেশের অভ্যন্তরে কোনো শ্রমিক এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে কর্মে নিযুক্ত হলে তাকে অভ্যন্তরীণ গতিশীলতা বলে। পক্ষান্তরে এক দেশের শ্রমিক অন্য দেশে কর্মে নিয়োজিত হলে তাকে আন্তর্জাতিক গতিশীলতা বলে। এবারে হচ্ছে পেশাগত গতিশীলতা। কোনো শ্রমিক এক পেশা ছেড়ে যদি অন্য কোনো পেশায় নিয়োজিত হয় তাকে পেশাগত গতিশীলতা বলে। যেমন একজন শিক্ষক যদি শিক্ষকতা ত্যাগ করে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে দায়িত্ব গ্রহণ করে তবে তা হবে পেশাগত গতিশীলতা। পেশাগত গতিশীলতা আবার 2 প্রকার। একটা হচ্ছে আনুভূমিক পেশা গতিশীলতা এবং হচ্ছে উল্লম্ব গতিশীলতা। আনুভূমিক পেশাটা হচ্ছে যেমন একই রূপ পেশা পদবী সহ এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে নিয়োগ লাভ করা। আর উল্লম্ব হচ্ছে একই শিল্প অথবা ভিন্ন শিল্পে নিম্ন স্তর থেকে উচ্চতরে নিয়োগ লাভ করা। এবার হচ্ছে শিল্পগত গতিশীলতা। যদি কোনো শ্রমিক এক শিল্প ত্যাগ করে অন্য শিল্পে কাজ গ্রহণ করে তাকে শিল্পগত গতিশীলতা বলে। যেমন কুটির শিল্পে কর্মরত কোনো শ্রমিক যদি বস্ত্রশিল্পে চাকরি গ্রহণ করে সেটা হচ্ছে শিল্পগত গতিশীলতা। এবারে স্তরগত গতিশীলতা। কোনো শ্রমিক যদি একই পেশা বা শিল্পের এক স্তর থেকে অন্য স্তরে প্রমোশনের মাধ্যমে উন্নীত হয় তাকে স্তরগত গতিশীলতা বলে। যেমন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক প্রভাষক পদে চাকরি শুরু করে পরবর্তীতে প্রমোশনের মাধ্যমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হওয়া স্তরগত গতিশীলতার উদাহরণ। এবারে আসছি শ্রমবাজারে মজুরি কীভাবে নির্ধারিত হয় সে বিষয় সম্পর্কে। আমরা জানি যে আধুনিক অর্থনীতিবিদদের মতে মজুরি হলো শ্রমের দাম। এ দাম নির্ধারিত হয় শ্রমের চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ভারসাম্য বিন্দুতে। তাহলে আমাদের জানতে হবে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান সম্পর্কে। শ্রমের চাহিদা কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারী বা উৎপাদকের কী পরিমাণ শ্রমিক প্রয়োজন বা নিয়োগ করতে প্রস্তুত থাকে তাকে শ্রমের চাহিদা বলে। উৎপন্ন দ্রব্যের চাহিদা বাড়লে উৎপাদন বৃদ্ধি প্রয়োজন হয়, তখন শ্রমের চাহিদা বাড়বে। শ্রমের চাহিদা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। সেই বিষয়গুলো হচ্ছে যেমন আর্থিক ও প্রকৃত মজুরি, দ্রব্যের দাম ও অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা, শ্রমিকের শিক্ষা ও প্রশিক্ষণ, নৈতিক ও বুদ্ধিগত যোগ্যতা, শ্রমের উৎপাদনশীলতা, অভিজ্ঞতা, দক্ষতা, উৎপাদিত দ্রব্যের চাহিদা, অনুকূল বিনিয়োগের পরিবেশ এবং আন্তর্জাতিক বাণিজ্য। আর্থিক ও প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে শ্রমের চাহিদা হ্রাস পায়। আর্থিক মজুরি স্থির থেকে দ্রব্যের দাম বাড়লে প্রকৃত মজুরি হ্রাস পায়, তখন শ্রমের চাহিদা বাড়ে। এবার হচ্ছে শ্রমের যোগান। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে কোনো দেশে যে পরিমাণ শ্রমিক শ্রম প্রদানে রাজি থাকে তাকে শ্রমের যোগান বলে। শ্রমের যোগান আসে পরিবার হতে। দেশে বিদ্যমান জনশক্তি
শ্রমিক সংঘের আচরণ, শ্রমের গতিশীলতা এবং আর্থিক ও প্রকৃত মজুরি, বাজারের দাম স্তর, কর্মপরিবেশ প্রভৃতির উপর শ্রমের যোগান নির্ভর করে। এবারে আমরা জানব আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি সম্পর্কে। আর্থিক মজুরি কোনো শ্রমিক নির্দিষ্ট সময়ে উৎপাদন কাজে অংশগ্রহণ করে কায়িক ও মানসিক পরিশ্রমের মাধ্যমে অর্থের হিসাবে যে মজুরি ও বেতন পায় তাকে আর্থিক মজুরি বলে। অর্থাৎ শ্রমিক তার কাজের বিনিময়ে সর্বসাকুল্যে যে অর্থ লাভ করে তাই আর্থিক মজুরি। আর্থিক মজুরিকে সাধারণত ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে চাকরি করে মাসিক 10,000 টাকা বেতন পায়, এক্ষেত্রে আর্থিক মজুরি ডব্লিউ সমান 10,000 টাকা। প্রকৃত মজুরি শ্রমিক তার শ্রমের বিনিময়ে নিয়োগকারীর নিকট থেকে সর্বমোট দৃশ্যমান যে পরিমাণ অর্থ পায় তার দ্বারা সে যে পরিমাণ পণ্য ও সেবা সামগ্রী ক্রয় করতে পারে এবং কর্মক্ষেত্র থেকে আর্থিক মজুরির অতিরিক্ত অদৃশ্যমান বা অপরিমাপযোগ্য সুবিধার প্রাপ্ত উপযোগের সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। অর্থাৎ প্রকৃত মজুরি সমান হচ্ছে আর্থিক মজুরি, ক্রয় ক্ষমতা যোগ অন্যান্য সুযোগ সুবিধা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কোনো শ্রমিক যদি মাসিক 10,000 টাকা আর্থিক মজুরি ছাড়াও পোশাক পরিচ্ছদ, ওষুধপত্র, বাসস্থান, সন্তানদের লেখাপড়ার খরচ, টেলিফোন, গাড়ি প্রভৃতির জন্য আরও অতিরিক্ত 6,000 টাকার সুবিধা ভোগ করে, তখন বিদ্যমান বাজারে দাম স্তর 100 হলে প্রকৃত মজুরি হবে 10,000 টাকা যোগ 6,000 টাকা ভাগ হচ্ছে 100 টাকা। তাহলে কত? ইকুয়াল টু হচ্ছে আমরা জানি 160 টাকা। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট পেশায় জড়িত থেকে সর্বমোট যে সুবিধা ভোগ করে তাই হচ্ছে প্রকৃত মজুরি। এবার আসি প্রকৃত মজুরি কী কী বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আমরা জানি যে আর্থিক মজুরি, প্রকৃত মজুরি বা অন্যান্য অবস্থা স্থির থেকে যদি আর্থিক মজুরি বাড়ে তবে প্রকৃত মজুরি বাড়বে। যেমন অন্যান্য অবস্থা স্থির রেখে শ্রমিকের শুধু বেতন স্কেল পূর্বের সাথে যদি দ্বিগুণ হয়, সে পূর্বাপেক্ষা অধিক দ্রব্য সেবা ক্রয় করতে পারবে, ফলে প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে। অর্থের ক্রয় ক্ষমতা, প্রকৃত মজুরি অর্থের ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে। অর্থের ক্রয় ক্ষমতা মূল্যস্তরের উপর নির্ভর করে। অর্থের ক্রয় ক্ষমতা মূল্যস্তর বিপরীতভাবে সম্পৃক্ত। অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে অর্থাৎ মূল্যস্তর কমলে প্রকৃত মজুরিটা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে আমাদের নিয়োগের প্রকৃতি। চাকরি স্থায়ী হলে দীর্ঘ সময়ের প্রেক্ষিতে আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি অধিক হয়। চাকরি অস্থায়ী হলে আপাত মজুরি বেশি থাকলেও প্রকৃত মজুরিটা তখন কম হয়। কাজের প্রকৃতি, দুটি কাজে আর্থিক মজুরি সমান হলেও কষ্টকর ও অপ্রীতিকর কাজটির তুলনায় সহজ সরল ও আরামদায়ক এবং ঝুঁকিহীন কাজটির প্রকৃত মজুরি বেশি হবে। কয়লার খনির কাজ, মোটর গাড়ি চালানোর কাজ অপেক্ষা শিক্ষকতা, সাংবাদিকতা ইত্যাদি কাজে মনের প্রশান্তি অধিক, তাই এসব ক্ষেত্রে প্রকৃত মজুরিও অধিক। কাজের সময়, কাজের সময়ের উপরও প্রকৃত মজুরি অনেকটা নির্ভর করে। যেমন যেসব কাজে অবসর বেশি বা যে কাজ দৈনিক কম সময়ের জন্য করতে হয় সেসব কাজে সাধারণত প্রকৃত মজুরি বেশি হয়। পেশা শিক্ষার ব্যয়, যেসব কাজে ব্যয়বহুল শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন হয় সেসব কাজে প্রকৃত মজুরি তুলনামূলকভাবে বেশি কম। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশা গ্রহণের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ লাভে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সে তুলনায় বাংলাদেশে তাদের প্রকৃত মজুরি কম। তবে পৃথিবীর উন্নত দেশগুলোতে এই নিয়মের অনেকটা ব্যতিক্রমও রয়েছে। এবার হচ্ছে পেশাগত ব্যয়, যেসব কাজে পেশাগত ব্যয় বেশি তাদের প্রকৃত মজুরি কম। যেমন ডাক্তার, তাদের কাজের সুবিধার্থে মেশিনপত্র ক্রয়, সহকারী নিয়োগ ইত্যাদি কারণে খরচ বেশি হয়, কিন্তু একজন শিক্ষক ছাত্র পড়াতে গেলে এসব ব্যয় করতে হয় না, ফলে ডাক্তার ও উকিলের আর্থিক মজুরির তুলনায় প্রকৃত মজুরি কম হয়। উন্নতির সম্ভাবনা, পদোন্নতির সম্ভাবনা, সাফল্যের আশা, চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা যেসব কাজে থাকে সেসব কাজে প্রকৃত মজুরি আর্থিক মজুরি অপেক্ষা অধিক হয়। অতিরিক্ত আয়ের সম্ভাবনা, যেসব কাজে অতিরিক্ত আয়ের সম্ভাবনা থাকে সেসব কাজে প্রকৃত মজুরি বেশি হয়। যেমন একজন অধ্যাপক করে চাকরি ছাড়াও ছাত্রকে অতিরিক্ত জ্ঞান দেওয়ার জন্য ছাত্র পড়িয়ে বা বই লিখে অতিরিক্ত আয় করতে পারেন, তাই শিক্ষকতার পেশায় প্রকৃত মজুরি অনেকটা বেশি হয়। এরপর হচ্ছে পরোক্ষ কর,
সাধারণত প্রকৃত মজুরির উপর পরোক্ষ করের প্রভাব রয়েছে। পরোক্ষ কর যেমন বিক্রয় কর, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর ইত্যাদি আরোপ করা হলে তা বা বৃদ্ধি করা হলে শ্রমিকের ভোগ পরিমাণ হ্রাস পায়, ফলে সীমিত আয়ের লোকদের প্রকৃত মজুরি হ্রাস পায়। আনুষঙ্গিক সুযোগ সুবিধা। আর্থিক মজুরি ছাড়াও যেসব চাকরিতে আনুষঙ্গিক সুযোগ সুবিধা যেমন বিনামূল্যে বাসস্থান, বিদ্যুৎ, টেলিফোন সুবিধা, চিকিৎসার সুবিধা প্রভৃতি লাভের সুযোগ থাকলে প্রকৃত মজুরি অনেকটা বেশি হয়। সামাজিক মর্যাদা। যেসব কাজে সামাজিক মর্যাদা বেশি সেসব কাজ রুচিসম্মত, সেসব কাজে প্রকৃত মজুরি বেশি। যেমন অফিসের পিয়ন ও ঝাড়ুদারের আর্থিক মজুরি সমান হলেও পিয়নের চাকরিতে আমরা যেটাকে বলে থাকি যে প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে। কারখানা বা চাকরিস্থলে পরিবেশ। যে স্থানে কাজ করবে সে স্থানের পরিবেশ যদি উন্নত স্বাস্থ্যকর হয় সেক্ষেত্রে শ্রমিকরা দক্ষতার সাথে কাজ করতে পারে, ফলে তাদের প্রকৃত মজুরি বৃদ্ধি পায়। সামাজিক নিরাপত্তা। যেসব পেশার শ্রমিকদের নিয়োজিত শ্রমিকদের জন্য বেকারত্ব, অসুস্থতা এবং পঙ্গুত্বের কারণে আর্থিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা থাকে সেই পেশার প্রকৃত মজুরি বেশি। এরপর হচ্ছে অবসরকালীন সুবিধা। যেসব পেশায় অবসরকালীন বোনাস, পেনশন, ভালো কাজে পুরস্কার প্রভৃতির সুবিধা বিদ্যমান থাকে সেসব পেশায় প্রকৃত মজুরি অধিক হয়। শিক্ষা ও প্রশিক্ষণ। যেসব পেশায় শ্রমিকদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেসব পেশায় আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি বেশি হয়। এবার আসি শ্রমিক সংঘ কে। শ্রমিকগণ নিজেদের স্বার্থ রক্ষা, অবস্থার উন্নতি, চাকরির শর্তাবলীর উন্নতি সাধন এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে নিয়োগকর্তার সাথে দর কষাকষি করে মজুরি বৃদ্ধির জন্য যে স্থায়ী প্রতিষ্ঠান গঠন করে তাকে শ্রমিক সংঘ বলা হয়। শ্রমিক ও মালিকদের মধ্যে সর্বদাই স্বার্থের দ্বন্দ্ব থাকে, কারণ শ্রমিকরা প্রত্যাশা করে অধিক মজুরি, কিন্তু মালিক চায় তাদের কম মজুরিতে উৎপাদন কাজ সম্পন্ন করতে। তাই শ্রমিকদের অবস্থার অবনতি রোধ করায় শ্রমিক সংঘের অন্যতম লক্ষ্য। একক প্রচেষ্টা যা সম্ভব নয়, শ্রমিক সংঘের মাধ্যমে তা সম্ভব হয়। শ্রমিক সংঘের কিছু কার্যাবলী রয়েছে, যেমন কল্যাণমূলক বা ভ্রাতৃত্বমূলক কার্যাবলী, রাজনৈতিক কার্যাবলী, সংগ্রামী কার্যাবলী এবং আপোষমূলক কার্যাবলী। কল্যাণমূলক কার্যাবলী। শ্রমিক সংঘ শ্রমিকদের দৈহিক ও মানসিক উন্নতি, কর্মদক্ষতা বৃদ্ধি, শ্রমিক কল্যাণ প্রভৃতি উদ্দেশ্য সাধনের জন্য যেসব কাজ করে সেগুলোকে কল্যাণমূলক বা ভ্রাতৃত্বমূলক কাজ বলা হয়। যেমন শিক্ষা ও প্রশিক্ষণ পরিচালনা, সাধারণ শিক্ষার ব্যবস্থা, আর্থিক তহবিল গঠন, চিকিৎসা ব্যবস্থা, চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা ইত্যাদি। এরপর হচ্ছে সংগ্রামী কার্যাবলী। শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে বিরাজমান স্বার্থদ্বন্দ্ব হতে শ্রমিক সংঘের সংগ্রামী কার্যাবলীর উৎপত্তি। শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া তাদের আদায়ের জন্য নিয়োগকারী বা মালিকের উপর চাপ সৃষ্টি এবং দরকারস্বী করে তা শ্রমিক সংঘের সংগ্রামী কার্যাবলীর মধ্যে পড়ে। এক্ষেত্রে যে বিষয়গুলো আছে যেমন যৌথ দর কষাকষি, চাকরির শর্তাবলী উন্নত করা, চাকরির নিরাপত্তা, শ্রমিক আন্দোলন, শোষণ ও নির্যাতন বন্ধ, বিমান ব্যবস্থা প্রচলন, ন্যায্য মজুরি আদায় ইত্যাদি। এবার রাজনৈতিক কার্যাবলী। শ্রমিক সংঘ শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক কার্যাবলীতে অংশগ্রহণ করে, যেমন আইন প্রণয়ন, দল গঠন, আইনসভায় প্রতিনিধি প্রেরণ। আপোষমূলক কার্যাবলী সেটা হচ্ছে যে অনেক সময় মালিকপক্ষ শ্রমিকদের বিভিন্ন ন্যায়সঙ্গত দাবি দেওয়া, সুযোগ সুবিধা বাস্তবায়নে বা প্রদানে রাজি হয় না। সেক্ষেত্রে শ্রমিক সংঘ মালিকপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিকদের জন্য যথাসম্ভব সুযোগ সুবিধা আদায় করে থাকে। এই ধরনের কার্যক্রমকে শ্রমিক সংঘের আপোষমূলক কার্যাবলী বলে। বর্তমানে এই ধরনের কার্যক্রমের পরিধি সব দেশে প্রসারিত হচ্ছে। তো শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।